সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 18 থেকে সময় এবং দূরত্ব। এর আগে এর দুটি পর্ব হয়ে গেছে, আজকে তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বে আমরা 21 থেকে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো অঙ্কে যাওয়ার আগে বলবো, যারা যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো মনে হয় বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলো না এবং সঙ্গে সঙ্গে লাইক করে দিও। এবং যারা নতুন তাদেরকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের বিভিন্ন সিরিজ আসতে থাকবে, এই ধরনের ভিডিও যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে, সেগুলোর জন্য অবশ্যই বেল আইকনটিও প্রেস করতে ভুলো না, যাতে করে নোটিফিকেশান পেতে পারো। তো আজকে শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক 21 দাগের অঙ্ক। এটা বলেছে যে আকাশ তার বাড়ি থেকে 12 কিলোমিটার দূরে স্কুলে রওনা দিল। স্কুল শেষের পর সে তার ক্লাবে গেল, যেটি তার স্কুল থেকে 7 কিলোমিটার দূরে। যদি তার বাড়ি স্কুল এবং ক্লাবের একই রেখায় থাকে, তাহলে তার বাড়ি ফিরতে ন্যূনতম কত দূরত্ব অতিক্রম করতে হবে। তো এই অঙ্কটার মধ্যে বেসিক কিছুই নেই, শুধু ভাষা দিয়ে অঙ্কটাকে একটু বড় করা হয়েছে। তো আমরা বোঝার চেষ্টা করি যে যেহেতু একই স্বরলেখায় আছে, আকাশের বাড়ি এবং স্কুল ও ক্লাব এটা কেমনভাবে অবস্থান করছে সেটা আমাদের দেখতে হবে। তো আকাশ প্রথমে বাড়ি থেকে বেরোলো। এইখানে যদি আকাশের বাড়ি থাকে, তাহলে তারপরে বাড়ি থেকে বেরিয়ে যেটা বলেছে 12 কিলোমিটার দূরে স্কুলে রওনা হলো। তো স্কুল এইখানে যদি আমি ধরে নিই, এটা 12 কিলোমিটার দূর। এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে 12 কিলোমিটার। এই দূরত্বটা 12 কিলোমিটার। এইবারে যেটা হয়েছে কি না, স্কুল শেষের পর সে তার ক্লাবে গেল। এবারে ক্লাব এদিকে হতে পারে, আবার এদিকে হতে পারে। সেটা কোন দিকে আমাদের দেখতে হবে, যেহেতু একই স্বরলেখায় তিনটে আছে, এদিক বা এদিকে হবে না, একই স্বরলেখায় থাকতে হবে। সেটা ডান দিকে থাকতে পারে, বাম দিকে থাকতে পারে। দেখা যাক, যেটি স্কুল থেকে 7 কিলোমিটার দূরে। তো স্কুল থেকে বাড়ি গেল, স্কুল থেকে সে ক্লাবে গেল, যেটা হচ্ছে স্কুল থেকে 7 কিলোমিটার দূরে। আবার যদি তার বাড়ি স্কুল এবং ক্লাব একই রেখায় থাকে, বাড়ি ফিরতে ন্যূনতম কত দূরত্ব। এইবারে এখানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের ভাষাগুলোকে এখানে কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে, এটা ভাষারই ব্যাপার আছে। তো এইখানে ক্লাবের অবস্থানটা দু জায়গায় হতে পারে। ক্লাব এখানে অবস্থান করতে পারে, এইখানে ক্লাব থাকতে পারে, আবার ক্লাব এরকমের জায়গাতে অবস্থান করতে পারে। তো এই দূরত্বটা সবসময় এটা 7 কিলোমিটার। আবার এইখান থেকে যদি এখানে ক্লাব হয়, তাহলে এইখান থেকে এই দূরত্বটা হবে 7 কিলোমিটার। এইবারে এখানে যদি ক্লাব হয়, এই স্কুলের এই দিকটাতে ক্লাব হয় আর স্কুলের এই দিকটাতে ক্লাব, দু রকমের হতে পারে। তো যেহেতু একই স্বরলেখে অবস্থান করছে, তো এদিকে ক্লাব হলে টোটাল স্কুল থেকে বাড়ি 12 কিলোমিটার, এখান থেকে ক্লাব 7 কিলোমিটার। তাহলে বাড়ি থেকে ক্লাব 12 - 7 = 5 কিলোমিটার। এটা একটা অ্যান্সার হতে পারে। আবার বাড়ি থেকে ক্লাব কত হতে পারে না, এই 12 কিলোমিটার প্লাস 7 কিলোমিটার সমান হচ্ছে কত, 19 কিলোমিটার। তো এই ক্ষেত্রে যতটুকু কন্ডিশন দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা বলবো যে এদের দুটোই অ্যান্সার এ পর্যন্ত হতে পারে। কিন্তু এই ন্যূনতম কথাটা বলার জন্য আমাদের সবচেয়ে ছোট দূরত্বটাকে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে 5 কিলোমিটার। তাহলে এই 5 কিলোমিটারটাই হবে এর উত্তর। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে। নেক্সট অঙ্ক 22 দাগের অঙ্ক। এটা বলেছে একটি ট্রেন তার যাত্রাপথের 10 মিনিটের একটি স্টপেজ, 5 মিনিটের 2টি স্টপেজ এবং 3 মিনিটের একটি স্টপেজ দেওয়ার পরে 193.13 ঘন্টায় 4.14 কিমি পথ অতিক্রম করে। ট্রেনটির গড় গতিবেগ কত? তো এই ক্ষেত্রে একটু এখানে যেটা গোল করা আছে, এটা একটু ভুল আছে। এটাতে এইখানে এত ঘন্টায় এত কিলোমিটার হবে, এখানে এটা উল্টে গেছে। 4.14 ঘন্টায় 193.13 কিমি পথ অতিক্রম করে।
ট্রেনটির গড় গতিবেগ কত। তো এটা হবে এক্ষেত্রে বইতেও এরকমভাবে ভুলটা দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে এটা আমাদের ঠিক করে নিতে হবে যে এটা এইখানে হবে 4.1/4 ঘন্টায় 193.1/3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তো ট্রেনটির আমাদের গড় গতিবেগ চেয়েছে এক্ষেত্রে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো জানতে পারবো, প্রাথমিকভাবে বিভিন্ন স্টপেজে বিভিন্ন সময়ের জন্য এটা থেমেছে, তো সেই পরিমাণটা আমরা পেয়ে যাব। তার আগে টোটাল যে দূরত্বটা অতিক্রম করতে, এই যে দূরত্বটা অতিক্রম করছে 4.1/4 ঘন্টায় 193.1/3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে, তাহলে এই ক্ষেত্রে আমরা সময়টা যদি বের করতে চাই 4.1/4 ঘন্টা সমান, আচ্ছা এটাকে যেহেতু এই এককগুলো সব মিনিটে আছে, 10 মিনিট, 5 মিনিট, 3 মিনিট, এগুলো সব মিনিটে আছে, তো এই যে ঘন্টাটাকে আমরা মিনিটে প্রথমে আগে ঘন্টা মিনিটে সিম্পলভাবে করে নিই। এটা সমান হবে 4 ঘন্টা, আর 1/4 ঘন্টা মানে হচ্ছে 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ, যেটা হবে কত না 60কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 15/4 15 মিনিট। তো 4 ঘন্টা 15 মিনিট হচ্ছে এইটা সমান এটা। তো এটা সময় লেগেছে, মোট সময় লেগেছে এইটা। এইবারে যে প্রকৃত সময় লাগবে যাত্রার প্রকৃত সময় যেটা, প্রকৃত সময় বলা হচ্ছে কেন, কারণ এই সময়ের মাঝখানে বিশ্রাম আছে বিভিন্ন স্টপেজে গিয়ে, তো সেই বিশ্রামটাকে বিয়োগ করে দিতে হবে, তাহলে প্রকৃত সময়ের গতিবেগটা আমরা পাবো। তো এখানে 10 মিনিট একটা স্টপেজে 10 মিনিট দাঁড়িয়েছিল, দুটো স্টপেজে 5 মিনিট করে দাঁড়িয়েছিল, আর একটা স্টপেজে 3 মিনিট। এইটা আমরা বাদ দেবো, বাদ দিলে টোটাল যে সময়টা লাগবে সেটা পেয়ে যাব। আচ্ছা, এটা তাহলে কত হচ্ছে 10 10 20 23 মিনিট। এইখান থেকে আমরা 23 মিনিট বাদ দেবো। 23 মিনিট যদি বাদ দিই, এটা তাহলে আসবে কত না 3 ঘন্টা 52 মিনিট। 3 ঘন্টা 52 মিনিট মোট প্রকৃত সময় লেগেছে। তো 3 ঘন্টা 52 মিনিটকে এটাতে আবার আগের অবস্থানে যদি নিয়ে যাই, সেটা তাহলে হবে কত 3×52/60। এটাকে ঘন্টায় যদি করি তাহলে এইটা হবে। এবারে এটাকে যদি কাটাকুটি করি, এটা 30 2 দিয়ে কাটবে, এটা হবে 26। তাহলে 3×26/30। তো এটা 90 প্লাস 26 মানে 116/30। এইটা ঘন্টা, পুরো ঘন্টাতে নিয়ে চলে গেলাম। এইবারে যেটা হয়েছে কি না, গড় গতিবেগ আমাদের বের করতে হবে। গড় গতিবেগ সমান এখন গড় গতিবেগ সমান এই যে কত দূরত্ব যাচ্ছে 193.1/3। 193.1/3 সমান কত হচ্ছে 193কে যদি 3 দিয়ে গুণ করি, 3 3 9, 9 3 27, 3 1 3, 4 5। তো এর সঙ্গে 1 যোগ করবে মানে 580, 580/3। তো 580/3 হচ্ছে মোট দূরত্ব, আর সেখান থেকে মোট যে সময় সেটা দিয়ে যদি আমি ভাগ করি, এটা বাই 116/30। এটা দিয়ে যদি ভাগ করি তাহলে এটা দাঁড়াবে কত 580/3 গুণিতক 30/116। 10-এ কাটলো। এইবারে এইটা কাটাকুটি হবে, এটা 5-এ কেটে যাবে, তাহলে 50। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের যেটা বেরোলো 50 কিমি পার ঘন্টা।
এটা হচ্ছে গড় গতিবেগ। তো এখানে অপশানগুলো দেখে নিই। অপশানগুলো দ্বিতীয় অপশান বির দাগের অপশানটা কারেক্ট অপশান, 50 কিলোমিটার পার ঘন্টা। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এইখানে এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো কিন্তু ক্যালকুলেশন ধীরে ধীরে এগুলো যত প্র্যাকটিস করতে থাকবে এইগুলো কিন্তু খুব কম সময়ে ধীরে ধীরে হতে থাকবে। কারণ এই ধরনের যে পরিবর্তন, এটা সমান আমরা প্রাথমিকভাবে আমরা এটা 4 + 1/4, এটাও ঘন্টা এটাও ঘন্টা, তারপরে এই ঘন্টাকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করব, তাহলে সেখানে কাটাকুটি হয়ে 15 হবে। এতটা না করে আমরা ডাইরেক্ট এটা এই 1/4 মানে টোটাল যে 60-এর 4 ভাগ, সেটা আমরা সহজে এটা করে নিতে পারি। তো এই ধরনের ক্যালকুলেশানগুলো কিছু কিছু ক্যালকুলেশান যেগুলো আমরা কিন্তু সময় বাঁচাতে পারি অনেক, এবং তাতে করে অনেক কম সময়ের মধ্যে অঙ্ক করা সম্ভব হয়। এরপর চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। 23 দাগের অঙ্ক বলেছে দীপা 30 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে মোটর সাইকেল চালিয়ে 6 ঘন্টায় তার গন্তব্যে পৌঁছায়। হেমা একই দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে। যদি দীপা তার গড় গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা এবং হেমা তার গড় গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা বৃদ্ধি করে, তাহলে গন্তব্যে পৌঁছতে তাদের গৃহীত সময়ের পার্থক্য কত হবে? তো এই ক্ষেত্রে যেটা বলতে চেয়েছে সেটা আগে বুঝতে হবে। ভাষা থেকে আমাদের বুঝতে হবে যে এই জিনিসগুলো এখানে দেওয়া আছে আর আমরা কীটা বের করব। তো এখানে দীপার গতিবেগটা দেওয়া আছে, কিন্তু হেমার গতিবেগ দেওয়া নেই। শুধু বলা আছে যে যেটা দীপা 6 ঘন্টায় অতিক্রম করে, হেমা সেটা 4 ঘন্টায় অতিক্রম করে। কিন্তু দীপার ক্ষেত্রে গতিবেগ, এখানে গতিবেগ যেহেতু দেওয়া আছে সে 6 ঘন্টায় যায়, তাহলে টোটাল দূরত্ব আমরা পেয়ে যাব। হেমা কিন্তু ওই একই দূরত্ব যাচ্ছে, সেই ক্ষেত্রে ওই দূরত্ব 4 ঘন্টায় যায়, হেমার গতিবেগটাও পেয়ে যাব। ওই দূরত্বটাকে যদি 4 দিয়ে ভাগ করি হেমার গতিবেগ পেয়ে যাব। এইবারে বলেছে দীপা তার গড় গতিবেগ 10 কিলোমিটার। আমরা তাহলে দীপার গতিবেগের সঙ্গে এখানে 30 ছিল, তার সঙ্গে 10 যোগ করব, 40 হবে। হেমার গড় গতিবেগ 5 কিলোমিটার বৃদ্ধি পাবে, হেমার যত বেরোবে সেটাকে সঙ্গে 5 যোগ করব, হেমার গড় গতিবেগ পাওয়া যাবে, এবং সেখান থেকে পার্থক্যটা আমরা সহজেই বের করে নিতে পারবো। তো দেখা যাক। তাহলে এখানে প্রথমে আমরা দেখি যে দীপার গতিবেগ, কিমি পার ঘন্টা। আচ্ছা, মোট দূরত্ব, এখানে যে দূরত্বটা যায় সেটা হচ্ছে কত? 6 গুণিতক এই সময় দীপা অতিক্রম করে 6 ঘন্টায়, তাহলে 180 কিমি। এই এককটা কিমি হলো কেন না, এই গতিবেগ যেহেতু কিলোমিটারে আছে, কিলোমিটার পার ঘন্টা, তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝবো যে সময়ের একক ঘন্টায় আসবে আর দূরত্বের একক কিলোমিটারে আসবে। তো এই জিনিসগুলো বুঝতে হবে। এখানে কিন্তু অঙ্কের ক্ষেত্রে এককটাও খুব ফ্যাক্টর। অনেক সময় এককগুলো চেঞ্জ করে বিভিন্ন রকমভাবে দেওয়া থাকতে পারে অ্যান্সার। তো সেক্ষেত্রে মাথাটা ঠিক রেখে এই ধরনের জিনিসগুলো লক্ষ্য করে আমাদের সলভ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা মোট দূরত্ব পেয়ে গেলাম। এইবারে হেমার যে গতিবেগ, হেমার গতিবেগ টোটাল দূরত্ব বাই সময়। হেমার যেটা 4 ঘন্টা লেগেছিল, তাহলে 4 × 3 = 12, না 4 × 4 = 16, 4 × 4 = 16 আর 20, 4 × 5 = 20, 45 কিমি পার ঘন্টা। এককটাও একই থাকবে, কিলোমিটার পার ঘন্টা। তো এইবারে আমরা পেয়ে গেলাম যে দীপার গতিবেগ এবং হেমার গতিবেগ। এবারে দীপার গতিবেগটা বৃদ্ধি পাবে এবং হেমার গতিবেগটা কিছুটা বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে দীপার আচ্ছা, এইবারে তাহলে আমাদের দীপার নতুন গতিবেগ যেটা আমরা পাবো সমান কত পাচ্ছি? 30 + 10, 10 কিলোমিটার পার ঘন্টা বাড়বে, সেক্ষেত্রে এটা 40 কিমি পার ঘন্টা। এটা না করে ডাইরেক্ট এখানে স্টেপ জাম্প করে দুটোর পার্থক্যটা বের করে নেওয়া যেত। হেমার নতুন গতিবেগ সমান হচ্ছে 45 + 5 সমান 50 কিমি পার ঘন্টা। এইবারে যেটা চেয়েছে যে তাহলে গন্তব্যে পৌঁছতে তাদের সময়ের পার্থক্য কত হবে, তাহলে সময়টা বের করতে হবে। তাহলে সময়ের পার্থক্য
কার বেশি সময় লাগবে তাকে প্রথমে রাখতে হবে, সময়ের পার্থক্য। না রাখলেও চলবে, মাইনাসটাকে এখানে অগ্রাহ্য করতে হবে। তো এখানে আমরা যেটা বেশি সময় লাগবে সেটাকে প্রথমে রাখবো। তো যেহেতু যে কম গতিবেগে যায় তারই বেশি সময় লাগবে, তাহলে দীপার বেশি সময় লাগবে। দীপা তাহলে মোট যাচ্ছে 180 কিলোমিটার, তো এই সময়টা লাগছে। এখান থেকে আমরা হেমার যে সময়টা লাগে সেটা বিয়োগ করব। তাহলে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল। 18, ওপরে দুটোতেই 18 আছে, 18/4 এবং 18/5। এটা ক্যালকুলেশান যদি করি তাহলে 20, 4 5 20, 18টা বাইরে রাখি কমন নিয়ে, এটা 5 - 4। তো এই ধরনের ক্যালকুলেশান করলে ক্যালকুলেশানটা খুব ইজি হবে। আমরা এটা যদি গুণ করে দিতাম, এটাকে 5 দিয়ে এটা একটু বড় হতো। তো এটা হচ্ছে 18/20, তার মানে 9-10 এত ঘন্টা। সময়ের পার্থক্য 9-10 ঘন্টা। এবারে 9-10 ঘন্টাকে এখানে যেহেতু মিনিটে আছে, 9-10 ঘন্টা একে যদি মিনিটে করি তাহলে 6 9 54, তাহলে 54 মিনিট। এটাই হবে আমাদের উত্তর এই ক্ষেত্রে। তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান, 54 মিনিট হচ্ছে অ্যান্সার। সবসময় যেটা আমাদের এককটা এক্ষেত্রে কিন্তু লক্ষণীয়, এককটা মাথায় রাখতে হবে এবং উত্তর যেটা অপশানগুলো দেওয়া আছে তার এককটাও মাথায় রাখতে হবে। তো না হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, পুরোটা ক্যালকুলেশন করার পরও ভুল হতে পারে। নেক্সট অঙ্কে চলে যাই, 24-এর দাগের অঙ্ক। 24-এর দাগের অঙ্কটা কী আছে দেখে নিই। 24-এর দাগের অঙ্ক যেটা বলেছে এটা খুবই পপুলার এবং এর আগেও আশা করি সবাই এই অঙ্কটা করেছো। এটা একটু ধাঁধার মতো। এখানে বলেছে কি, একটি বাঁদর একটি খুঁটিতে 6 মিটার উঠে পরের মিনিটে আবার 3 মিটার পিছলে যায়। তো এই অঙ্কটা আমরা করেছি যে একটা খুঁটিতে তেল মাখানো থাকবে, বাঁদরটা উঠবে আবার পিছলে পড়ে যাবে, যতটা উঠবে তার অর্ধেক পিছলে পড়ে যাবে, এরকম বিভিন্নভাবে অঙ্কটা দেওয়া থাকে। তো যদি খুঁটিতে 60 মিটার, খুঁটিটি 60 মিটার লম্বা হয়, তাহলে খুঁটির ওপরে পৌঁছতে বাঁদরটির কত সময় লাগবে। তো এইখানে আমি যদি ধরে নিই, এই যে খুঁটি, এখানে একটা খুঁটি আছে, তো এই খুঁটিটা 60 মিটার। তো প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বানর প্রথমে 6 মিটার উঠছে, তারপরে এখান থেকে আবার 3 মিটার নেমে যাচ্ছে। তাহলে এটা কত সময়ের মধ্যে হচ্ছে না, এটা মিনিটেই বলছে যে প্রথম মিনিটে এটা এত 1 মিনিটে 6 মিটার ওঠে, আবার 3 মিটার নেমে যায়। 3 মিটার নেমে যায় বলতে এইখানে যদি 6 মিটার হয়, এখান থেকে 3 মিটার নামে, তার মানে 2 মিনিটে বানরটি, এইখানে কিন্তু এই অঙ্কটা বুদ্ধির আছে, বানরটি 2 মিনিটে 3 মিটার ওঠে। এটা আমরা পেয়ে গেলাম 2 মিনিটে ওঠে 3 মিটার। এইবারে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাকে 60 মিটার উঠতে হবে। তো 60 মিটার যদি উঠতে হয়, তো 2 মিনিটে যদি 3 মিটার ওঠে, তো সেক্ষেত্রে বামতে দেখা যাবে যে 1 মিনিটে উঠবে কত না 3-এর 2 মিটার, এবং মোট 60 মিটার তাকে উঠতে হবে। 60 মিটারের ক্ষেত্রে বানরটি তাহলে 36 মিনিটে কতটা, 36 মিনিটে উঠবে 32/2 × 36, তাহলে 18 × 36, এটা 18 × 54 এত মিটার। তো এই ক্ষেত্রে আমরা 36 হঠাৎ করতে গেলাম কেন না, 36 করতে গেলাম কারণ হচ্ছে এটা যদি 36-এর নিচে রাখি, 36-এর যদি 34 কিংবা 35 বা 32 এগুলো রাখলে কি হবে, এই যে ডিস্টেন্সটা দেখা যাবে যে আরও কিন্তু একবার উঠতে পারে। কিন্তু এই 36 বার ওঠার পরে 54 মিটার যাওয়ার পর, 54 মিটার যাওয়ার পরে এরবারে উঠতে গেলে কি তাকে 6 মিটার উঠতে হবে। লাস্টবার কিন্তু সে 6 মিটার উঠবে, সেহেতু এরপরে 6 মিটার উঠলে সে একবারে মাথায় চলে যাবে আর নামবে না, সেই জন্য এটা 54তে রাখা হয়েছে। এইখানে ইন্টারেস্টিং ব্যাপার আছে, এইটা কততে রাখবো
সেটা আমাদের দেখার ব্যাপার আছে, কারণ শেষ মিনিটটাতে সে কিন্তু যা উঠে যাবে আর নামবে না, কারণ এখান থেকে যদি পুরোটা উঠে যায়, এখানে একবারে উপরে উঠলে সেখান থেকে স্লিপ করে সেখানে ধরে নেবে, স্লিপ করার ব্যাপারটা থাকে না। সেই জন্য এখানে আমাদের 36 মিনিট করা হয়েছে, 36 মিনিটে 54 মিটার যাচ্ছে। তো এই 54 মিটার যাওয়ার পরে এটা 36 মিনিটে যাচ্ছে, বাকি আর লাগবে 1 মিনিট, যার ফলে নির্ণয় সময় সেই 1 মিনিটে যাবে কত না 6 মিটার। প্রথমেই এখানে বলেছে যে প্রথম মিনিটে 6 মিটার ওঠে, তারপরের মিনিটে 3 মিটার নেমে যায়। তো এরপরে কেবলমাত্র উঠবে আর নামবে না, তার মানে মোট 37 মিনিট সময় লাগবে। এটাই হবে উত্তর। এখানে অপশান ডিটা হবে কারেক্ট। তো এই জিনিসটা এখানে আমাদের বুঝতে হবে যে এইটা আমরা কত ধরব। তো এই ক্ষেত্রে এই যে আমাদের 18টা এখানে 36টা বের হলো, সেক্ষেত্রে 36টা বের করার সহজ নিয়ম হচ্ছে কি, আমাদের তো 60 মিটার উঠতে হবে, হ্যাঁ, 3 মিটার করে প্রতি 2 মিনিটে যাচ্ছে, এরকম করে কতবার যাবে, এই রকম করে আমাদের মোট 20 বার যাবে। তো 20 বার যদি যায়, এই যে 20 মিনিটে এটা যদি যায়, সেক্ষেত্রে কিন্তু এর আগে 2 মিনিট করে নেওয়া হচ্ছে। তো সেই জন্য এটা আমাদের 18 বারেরটা নিতে হবে, কারণ হচ্ছে লাস্ট বার, যেহেতু আমরা লাস্ট বারটা নেবো না, লাস্ট বারটা গ্যাপ রাখতে হবে, সেই জন্য 18 বার নিতে হবে। যেহেতু 2 মিনিটের ব্যাপার, 18 গুণিতক 2, সেখানে 36টা, এখানে 36 মিনিটের কথা বলা হচ্ছে এই জন্য। তো এভাবে আমরা ক্যালকুলেশন করে দেখে নিতে পারি যে কত মিনিটে যাবেন, না হলে এটা রাফে আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে এর কাছাকাছি। এটা 54 মিনিট একবারে হয়ে গেছে, এটা 54 মিনিট 55 মিনিট হতে পারত, তাতেও ওই আর লাস্টের মিনিটে সে যতটা ওঠে, এইটা কতটা সময় উঠবে সেটা, সে কিন্তু আর নামতো না। এর চেয়ে বেশি উপরে উঠে গেলে সেক্ষেত্রে কিন্তু নামতো না, সেক্ষেত্রে এইটা উঠতে যত সময় লাগতো সেটা আমাদের বের করতে হতো। তো এই ক্ষেত্রে এটা কিন্তু একেবারে যত ভাগ যাচ্ছে ততটা নেওয়া যাবে না, তার আগে পর্যন্ত নিতে হবে। তো এই গেল এই ক্যালকুলেশন। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো চলে যাব পরের অঙ্কে। নেক্সট অঙ্ক 25 দাগের অঙ্ক। এটা কি বলেছে একবার দেখে নেই। একটি উড়োজাহাজ ট্রেনের দ্বিগুণ গতিবেগে যায়। ট্রেনটি 80 মিনিটে 60 মাইল যদি যায়, উড়োজাহাজটি 20 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে। তো এখানে আমাদের বলেছে যে উড়োজাহাজটি ট্রেনের দ্বিগুণ বেগে যায়। ট্রেনটি যদি 80 মিনিট, ট্রেনটি 80 মিনিটে 60 মাইল যায়, তাহলে উড়োজাহাজটি 80 মিনিটে যাবে কত না, এর দ্বিগুণ বেগে যেহেতু যাচ্ছে, এর দ্বিগুণ যাবে 120 মাইল। এইটা যাবে 80 মিনিটে, তাহলে আমাদের 20 মিনিটে কতটা যাবে এটা বের করতে হবে। তাহলে 1 মিনিটে যাবে কত, 120/80, আর 20 মিনিটে যাবে সমান 120/80 গুণিতক 20। শূন্য একটা কাটবে, 4 2 8, 4 3 12, 10, তার মানে 30 মাইল। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে এর উত্তর হবে 30 মাইল। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। তাহলে 20 মিনিটে অতিক্রম করবে 30 মাইল। এটা সিম্পল অঙ্ক, এতে বিশেষ কিছু ছিল না। এটা শুধু এই যে দ্বিগুণ গতিবেগটা ছিল, এইটার উপরে বেশ করে আমাদের উড়োজাহাজটির গতিবেগটা বের করে নিতে হচ্ছে। 26 দাগের অঙ্ক। 26 দাগের অঙ্ক দেখে নিই এখানে কী বলেছে। একটু অন্যরকমের অঙ্ক। একটি বালক 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কিলোমিটার পার ঘন্টা গতিবেগে পৌঁছচ্ছে, কিন্তু পিচ্ছিল মাঠ হওয়ার জন্য তার গতি কিলোমিটার পার ঘন্টা কমলো। এখানে পিটা বড়, পি গ্রেটার দেন কিউ। যদি সে দূরত্ব অতিক্রম করতে আর ঘন্টা সময় নেয়, তাহলে এদের মধ্যে কোনটা সঠিক হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো যে
1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে বালক, 1 কিলোমিটার দূরত্ব যাবে এবং তার পি কিলোমিটার পার ঘন্টা তার গতিবেগ, এবং সেটা থেকে গতিবেগটা কমবে কিউ কিলোমিটার পার ঘন্টা। তাহলে গতিবেগটা যেটা প্রাথমিক অবস্থানে ছিল, তো সেটা কমে হবে কত, বর্তমান গতিবেগ পি মাইনাস কিউ কিমি পার ঘন্টা। এটা মাঠটি পিচ্ছিল হওয়ার জন্য। এইবারে যেটা বলেছে যে সে দূরত্বটি আর ঘন্টা সময় নেয় অতিক্রম করতে, 1 কিলোমিটার অতিক্রম করতে আর ঘন্টা সময় নিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি 1 ঘন্টায় পি মাইনাস কিউ কিলোমিটার অতিক্রম করে। আচ্ছা, আরেকটা যেটা পাচ্ছি, যে দ্বিতীয় কন্ডিশন ছিল যে আর ঘন্টায় অতিক্রম করে 1 কিমি। তাহলে 1 ঘন্টায় অতিক্রম করবে 1/r কিমি, এইটা 1 ঘন্টায় অতিক্রম করবে। আর এখানে গতিবেগ মানে 1 ঘন্টায় পি মাইনাস কিউ কিমি অতিক্রম করে। তাহলে দুটোকে যদি আমি সমান করতে চাই, পি মাইনাস কিউ যেটা 1 ঘন্টায় যাচ্ছে আর এখানে 1 ঘন্টায় যাচ্ছে 1/r, তাহলে দুটো সমান হয়ে যাবে। তাহলে পি মাইনাস কিউ সমান 1/r, এটাই হবে এই ক্ষেত্রে উত্তর। এখানে দেখে নিই অপশানগুলো, যে পি মাইনাস কিউ সমান 1/r, এর দাগের অপশানটা কারেক্ট অপশান। এটা অন্যভাবেও করতে পারি। এটাকে আমরা জানি যে গতিবেগ ইন্টু সময় সমান হচ্ছে দূরত্ব। তো দূরত্ব এখানে 1 কিলোমিটার, গতিবেগ আছে পি মাইনাস কিউ, আর সময় হচ্ছে আর, সমান হচ্ছে 1। এটা আমরা সূত্র থেকে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে পি মাইনাস কিউ সমান 1/r, এটাও পেতে পারি। তো যে কোনোভাবে করা যেতে পারে, যেটা খুশি, যেটা সহজ মনে হবে সেভাবেই করতে পারো। নেক্সট অঙ্কে চলে যাই, 27 দাগের অঙ্ক। এখানে বলেছে রবি 40 দিনে একটি নির্দিষ্ট দূরত্ব হেঁটে অতিক্রম করে। যখন সে একদিনে 9 ঘন্টা বিশ্রাম করে, যদি সে প্রতিদিন দ্বিগুণ বিশ্রাম নেয়, তাহলে দ্বিগুণ গতিবেগে দ্বিগুণ দূরত্ব যেতে কত কম সময় নেবে। এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা অনুপাত সমানুপাতের সূত্র ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু খুব সহজে হয়ে যাবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, যে তিনটে জিনিস নয়, 4টে জিনিসই আছে। তো যেটা একটা জিনিস হচ্ছে বের করতে হবে, যেটা এখানে 40 দিনে, যেটা দিন একটা নির্দিষ্ট দূরত্ব হাঁটে, সেই সময়টা আমাদের বের করতে হবে। তো আর যে তিনটে জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে কি না, বিশ্রাম করে, একদিনে 9 ঘন্টা বিশ্রাম করে, তারপরে সে তারপরের দিন দ্বিগুণ বিশ্রাম করে, মানে সেটা 18 ঘন্টা হয়ে যাবে। 9 ঘন্টা থেকে 18 ঘন্টা হচ্ছে বিশ্রাম। আবার দূরত্বটা এখানে বলেছে কি, যে দ্বিগুণ গতিবেগে দ্বিগুণ দূরত্ব যেতে। তাহলে যেটা গতিবেগ আগে যেটা 1 গুণ ছিল, সেটা এবারে ডবল হলো। আবার দূরত্বটা যেটা 1 গুণ ছিল, সেটা আবার তার ডবল হলো। তাহলে এই ক্ষেত্রে আমাদের শুধু দেখতে হবে কি, কোনটা সমানুপাতিক এবং কোনটা ব্যস্তানুপাতিক, বা কোনটা প্রত্যক্ষ অনুপাত, কোনটা পরোক্ষ অনুপাত। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দূরত্ব আর সময়ের ক্ষেত্রে, দূরত্ব আর দিন সংখ্যার ক্ষেত্রে, কারণ এইখানে দিন সংখ্যাটা আমাদের বের করতে হবে। তো ধরে নিই দিন সংখ্যা, তো এই অঙ্কে তো সবসময় ধরে নিতে হবে দিন সংখ্যা সমান এক্স, এটা আমরা ধরে নিলাম। তো দিন সংখ্যার সঙ্গে যদি আমি দূরত্বটাকে দেখি, যে যত বেশি দূরত্ব তত বেশি দিন প্রয়োজন হবে, তো সেক্ষেত্রে এটা প্রত্যক্ষ অনুপাত। তো এই অনুপাতটা তাহলে এই দূরত্বটাকে, দিন সংখ্যা তো বের করতে হবে, এখানে দূরত্বটা নেব, দূরত্বটা তাহলে সরলানুপাতে থাকবে, যেরকমভাবে হচ্ছে সেভাবেই আমরা লিখব। এখানে লেখার নিয়ম হচ্ছে কি, যদি ব্যস্তানুপাত হয় তাহলে উল্টে লিখব, যদি সরলানুপাত হয় যে পরপর যেমন থাকবে তেমন লিখব। এরপরে আসছে কি গতিবেগ। গতিবেগ এখানে দ্বিগুণ হবে বলেছে, আগে যেটা ছিল তার চেয়ে ডবল হবে। কিন্তু গতিবেগটা আমাদের দেখতে হবে, গতিবেগ দিন সংখ্যার সঙ্গে কেমনভাবে চলে। গতিবেগ যদি বাড়ে, সেক্ষেত্রে দিন কিন্তু কম লাগবে। তো এটা ব্যস্তানুপাতিক, সেই জন্য কি হবে, এই 1:2টা যে এটা দ্বিগুণ হলেও সেটা কিন্তু উল্টে লেখা হবে, 2:1 করে লেখা হবে। তারপরে যেটা আছে কি না, তারপরেরটা আছে যে এই ক্ষেত্রে দূরত্ব হয়ে গেছে, গতিবেগ হয়ে গেছে, আর আছে বিশ্রাম।
বিশ্রামের সময়টা যেটা প্রথমের দিন ছিল 9 ঘন্টা, তারপর দিন 18 ঘন্টা। তো এই যে বিশ্রামের ক্ষেত্রে এই ক্ষেত্রে যেটা সময়টা লাগছে, তো বেশি বিশ্রাম নিলে কী হবে, বেশি দিন প্রয়োজন হবে, এটা প্রত্যক্ষ অনুপাত হবে। তো সেক্ষেত্রে এটাকে যেমন আছে তেমনভাবেই লিখব, প্রথমে 9, তারপরে তার ডবল হচ্ছে 18। এই গেল এই তিনটের অনুপাত। এদের সঙ্গে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি না, 40 দিনে আগে একটা নির্দিষ্ট হেঁটে গেছিলো 40 দিন, এটার সঙ্গে সমানুপাত করব আমরা 40/100। এটাই হচ্ছে আমাদের লেখার নিয়ম। এটা আগেও আমরা করেছি। যদি এটা কিভাবে হলো বুঝতে অসুবিধা হয় এই ক্ষেত্রে, বা এই ধরনের অঙ্কগুলো যদি জানার ইচ্ছা থাকে, তো অবশ্যই অনুপাত সমানুপাত চ্যাপ্টারে তোমরা দেখে নিতে পারো। তো এটাকে ক্যালকুলেশন করার সহজ নিয়ম কি হচ্ছে, প্রথমে বাইরের দিকেরগুলোকে আমরা একসঙ্গে গুণ করব, তারপরে ভেতরের দিকেরগুলোকে একসঙ্গে গুণ করব। তার মানে কি 1 গুণিতক 2 গুণিতক 9 গুণিতক x সমান 2 গুণিতক 1 গুণিতক 18 গুণিতক 40। তাহলে এখান থেকে আমরা x পেয়ে যাব। x কত হবে, 2 গুণিতক 1টা বাদ দিই, 18 গুণিতক 40 বাই 1 গুণিতক 2 গুণিতক 9। তো এইখানে 2 2 কেটে গেল, 9 2 18, তার মানে হচ্ছে 80। তো এক্সের মান এখানে 80 বা 80 দিন। তো এখানে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না, খুব সহজে কিন্তু এই অঙ্কটা করে নেওয়া যাবে। তো এখানে অপশান যেগুলো দেওয়া ছিল আমাদের ভালো করে বুঝতে হবে। এখানে গতিবেগটা একটু অন্যরকমভাবে লেখা হয়েছে, কারণ গতিবেগটা যেহেতু ব্যস্তানুপাত আছে, এটাকে উল্টে লিখতে হয়। তো এই ব্যাপারগুলোকে আরও ভালো করে জানার জন্য অবশ্যই তোমরা অনুপাত সমানুপাতের চ্যাপ্টারটা দেখে নেবে আরেকবার, যদি অসুবিধা থাকে। আশা করি অসুবিধা থাকার কথা নয়। 28 দাগের অঙ্ক, এরপরে চলে যাই। 28 দাগের অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। এখানে বলেছে একটি গাড়ি 100 কিলোমিটার/ঘন্টা বেগে যাত্রা করে এবং প্রতি 150 কিলোমিটার অন্তর 10 মিনিটের জন্য থামে। 1000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? তো এক্ষেত্রে সিম্পল অঙ্ক। এটাতে যেটা হয়েছে যে 150 কিলোমিটার, যেটা বলছে যে 100 কিলোমিটার/ঘন্টা গতিবেগ, গাড়ির গতিবেগ, এই ক্ষেত্রে গতিবেগটা সমান 100 কিমি/ঘন্টা। এবারে যেটা বলেছে যে প্রতি 150 কিমি অন্তর 10 মিনিটের জন্য থামে। প্রতি 150 কিমি অন্তর 10 মিনিটের জন্য থামে। এই ক্ষেত্রে আমরা বের করব তাহলে 150 কিলোমিটার যেতে 150 কিমি যেতে সময় লাগবে। কত সময় লাগছে তাহলে না, 150 কিমি যেতে এমনিতে যদি 1 ঘন্টায় 100 কিমি যায় 1 ঘন্টায়, 150 কিমি যাবে 1.5 ঘন্টায়। তো সেটা খুব সহজে আমরা বের করে নিতে পারবো, 1 ঘন্টা 30 মিনিট। এবং এর সঙ্গে আমাদের 10 মিনিট যোগ হবে, কারণ 10 মিনিট এই 150 কিমির মধ্যে 10 মিনিট সে বিশ্রাম নেবে। তাহলে 1 ঘন্টা 40 মিনিট। তার মানে এটাকে আমরা লিখতে পারি 1 ঘন্টা তো 1 থাকলো, আর 40 মিনিটকে 40/60 যদি করি, এটা হবে 2/3। 1.2/3 ঘন্টা, এটা ঘন্টাতে কনভার্ট হয়ে গেল। তার মানে এটা 5/3 ঘন্টা। তাহলে 150 কিলোমিটার যায় 5/3 ঘন্টায়। এখানে আমাদের 1000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে, কত সময় লাগবে সেটা বের করতে দেওয়া আছে। তো তাহলে 150 কিলোমিটার যেতে আমাদের যদি এই এত ঘন্টা সময় লাগে, তো এই ক্ষেত্রে আমরা দেখব কি, তো এই অঙ্কটাতে একটু টুইস্ট আছে, যেখানে 150 কিলোমিটার অন্তর 10 মিনিটের বিশ্রাম যেহেতু নেয়, কিন্তু এখানে 150 দিয়ে সরাসরি এটাতে ভাগ যাবে না। তাহলে শেষের যে সময়টা সেটাতে কিন্তু বিশ্রাম নেবে না। তো সেই যে যতটুকু বিশ্রাম নেবে না, তার আগে পর্যন্ত যেটা বিশ্রাম নেওয়া হবে সেটা 150-র কোনো গুণিতক হবে। তো 150-র কত গুণিতক এর কাছাকাছি হয় না, 150-কে যদি আমি 6 দিয়ে গুণ করি, তাহলে 15 × 6 = 90, মানে 900 হচ্ছে। তো 900 কিলোমিটার যদি 6 ঘন্টায় এই 900 কিলোমিটার যাচ্ছে, তো তাহলে ওই 6 ঘন্টাতে, যেহেতু এটা 900 হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি যে 150 কিলোমিটার যায় এত ঘন্টাতে। তো এরকম 6 বার যদি যায়, সেক্ষেত্রে 900 কিলোমিটার হচ্ছে। তো এর কাছাকাছি এই 900 কিলোমিটার যেতে সময় কত লাগছে না, 5/3 × 6, তাহলে 2 মানে 10 ঘন্টা।
10 ঘন্টা সময় লাগছে 900 কিলোমিটার যেতে, 10 ঘন্টা সময় লাগছে। এইটা আমরা আলাদাভাবে বের করলাম। এটা অনেকে মনে করতে পারে যে এটা 150 কিলোমিটার যেতে এত ঘন্টা সময় লাগে, 1 কিলোমিটার যেতে কত লাগবে আর 1000 যেতে কত লাগে, এভাবে বের করলে কিন্তু হবে না। কারণ হচ্ছে এই 150-র মধ্যে এই 10টা কাউন্ট আছে এবং 150-র গুণিতকের মধ্যে সবসময় 10 আসবে যতক্ষণ না 150 হচ্ছে। এইবারে এই 900 পর্যন্ত এটা চলে গেল 6 বার যদি আমি রিপিট করি, এর পরের বার কিন্তু আর 100 কিলোমিটার আছে, তার মধ্যে কিন্তু কোনো বিশ্রাম নেবে না। সেই জন্য এই ক্যালকুলেশানটা এটার জন্য এইটা হবে, এই ক্যালকুলেশানটা কিন্তু ওখানে গ্রাহ্য হবে না। আমি যদি পুরোটা একই নিয়মে করে ফেলি তাহলে কিন্তু উত্তর ভুল হবে, এই উত্তর আসবে না। তো সেই জন্য এটা মাথায় রাখতে হবে যে এর গুণিতক আমরা 1000-এর কাছাকাছি কোনটা হচ্ছে সেটা প্রথমে বের করে নেব, তাতে কত সময় লাগছে সেটা বের করে নেব। এইটা বাকি যে 100 মিটার সেটা যেহেতু এটা 1 ঘন্টায় 100 মিটার যায় বলেছে, তাহলে আর 1 ঘন্টা সময় লাগবে এর সঙ্গে। তাহলে মোট সময় হচ্ছে কত, মোট সময় লাগবে সমান হচ্ছে 10 ঘন্টা প্লাস 1 ঘন্টা। প্লাস 1 করলাম কেন, এই 900-র সঙ্গে আর 100 যোগ হবে, কারণ এর গতিবেগ ছিল 100 কিলোমিটার পার ঘন্টা, মানে 1 ঘন্টা 100 কিলোমিটার যায়। তো লাস্টের 1 ঘন্টাতে এই 100 যাবে, যেখানে কোনো বিশ্রাম থাকবে না। তাহলে 11, মোট সময় লাগবে 11 ঘন্টা। এখানে শীট দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 29 বলেছে এক ব্যক্তি 50 মিনিট একটি নির্দিষ্ট দূরত্ব 6 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে। যদি সে 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে হাঁটে তাহলে একই দূরত্ব যেতে কত সময়ে অতিক্রম করবে। তো এখানে এই অঙ্কটাতে বিশেষ কিছু ব্যাপার নেই। তো যে প্রাথমিকভাবে 6 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 50 মিনিটে যেটা অতিক্রম করেছে সেটা আমাদের বের করে নিতে হবে, সেটাই হবে দূরত্ব। তো দূরত্ব সমান আমরা জানি কি, যে গতিবেগ ইন্টু সময়। তো গতিবেগ এটা ছিল কত, 6 কিলোমিটার পার ঘন্টা, সময়টা ছিল কত, মিনিটে আছে, এটাকে ঘন্টায় করে নিতে হবে যেহেতু গতিবেগ ঘন্টাতে আছে। তাহলে 50/60। তো এটা ক্যালকুলেশন যদি করি এটা 6 কেটে যাবে, 5 কিলোমিটার। তাহলে দূরত্ব হচ্ছে আমাদের 5 কিলোমিটার পেয়ে গেলাম। এবার আমাদের সময় নির্ণয়, সময় কি হবে, সময় কতটা লাগবে না, সময়ের ক্ষেত্রে আমরা জানি কি সময় সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তো এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমাদের 5 কিলোমিটার ছিল, আর দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ ছিল 10 কিলোমিটার পার ঘন্টা, এই বেগে হেঁটেছিল সে। তো তাহলে একে 10 দিয়ে আমরা ভাগ করে দেবো। এই ঘন্টাটা হচ্ছে সময়ের একক, যেহেতু ঘন্টাতে আছে, কিলোমিটার পার ঘন্টা এভাবে আছে, তো তাহলে এর একক ঘন্টা হবে, মানে হাফ ঘন্টা, তার মানে 30 মিনিট। তো এইখানে সিট দাগের অপশানটা কারেক্ট অপশান, উত্তর হবে 30 মিনিট। নেক্সট অঙ্কে চলে যাই, 30-এর দাগের অঙ্ক। 30-এর দাগের অঙ্ক আজকের শেষ অঙ্ক। কী বলেছে একবার দেখে নিই। একটি ট্রাক 1 মিনিটে 550 মিটার দূরত্ব অতিক্রম করে এবং একটি বাস 45 মিনিটে 33 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তাদের গতিবেগের অনুপাত কত হবে। এটাতে সিম্পল অঙ্ক, এটাতে বিশেষ কিছু নেই। গতিবেগের অনুপাতটা বের করতে হবে, দুটোর আলাদা আলাদা করে আমরা গতিবেগ বের করব। তো গতিবেগ বের করে সেখান থেকে আমরা অনুপাতটা বের করে নেব। এই ক্ষেত্রে ট্রাকের গতিবেগ সমান, ট্রাকের গতিবেগ 1 মিনিটে যায় 550 মিটার। তো তাহলে 550 মিটার 1 মিনিটে এত দূরত্ব অতিক্রম করে এবং একটি বাস এত মিনিটে অতিক্রম করে, তো তাদের গতিবেগের অনুপাত কত হবে। এবারে এখন একটা এই কিলোমিটার আছে, এখানে মিনিট আছে, আবার এখানে মিটার আছে, এটা মিনিট আছে। তো আমরা একটা স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে যাব যে দুটোর এককটা যেন একই হয়, তো সেটা আমাদের লক্ষ্য রাখার দরকার আছে। তো এই ক্ষেত্রে 1 মিনিটে না করে এটাকে কিলোমিটার পার ঘন্টা যদি করি, সেক্ষেত্রে আমাদের যেটা 550 এইটা যায়, তাহলে 1 মিনিটে এটা 60 সেকেন্ডে, যদি 60 সেকেন্ড। এই ক্ষেত্রে এককটা আমরা কিন্তু যে কোনো এককে করতে পারি এখানে, তবে এককটা কিন্তু একই রাখতে হবে দুটোর ক্ষেত্রে, সেটা মাথায় রাখতে হবে। এটা আমরা কী করলাম, মিটার, এখানে মিটার আছে, এটা মিটার পার, এখানে মিনিট, তো এখানে মিনিটে আছে, এটা কিলোমিটার পার মিনিট আছে। আমি এটাকে মিটার পার মিনিটেই রাখবো,
অসুবিধা কিছু নেই, দুটোর ক্ষেত্রে মিটার পার মিনিটে রাখবো। এটা হলো তাহলে ট্রাকের গতিবেগ এত বাই এত, তার মানে হচ্ছে 550 মিটার পার মিনিট। আর যেটা একটা আছে যেটা হচ্ছে কি না বাসের গতিবেগটা কত হবে না 33 কিলোমিটার যাচ্ছে, একে মিটারে যদি করি 1000 দিয়ে গুণ করব, পার মিনিট 45 থাকলো, এটাও মিটার পার মিনিট। এইবারে দুটোর অনুপাত আমাদের বের করতে হবে। তো এইখানে অনুপাতের ক্ষেত্রে যে তাদের গতিবেগের অনুপাত, যেহেতু ট্রাকটার কথা প্রথমে বলা হয়েছে, তো ট্রাকটা প্রথমে রাখবো নির্ণেয় অনুপাত সমান, তাহলে 550 অনুপাত 33 গুণিতক 1000 বাই 45। তো এইটা আমরা প্রাথমিকভাবে 45 দিয়ে গুণ করব, তাহলে বোথ সাইড এটা 45 হয়ে যাবে। অনুপাতকে আমরা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করতে পারি, আবার ভাগও করতে পারি। তো সেই জন্য দুটোকে 45 দিয়ে গুণ করলাম, এটা 45 দিয়ে গুণ করলে এটা হবে, এটাকে 45 দিয়ে গুণ করলে 45 কেটে যাবে। এইবারে এই ক্ষেত্রে এটা 33কে আমরা 11 দিয়ে, বোথ সাইড 11 দিয়ে ভাগ করে নিতে পারি। এটা 50 হবে 11 দিয়ে ভাগ করলে, এটা 45 যেমন আছে তেমন থাকবে, আর এটা 3 হবে, আর এটা 1000 যেমন আছে তেমন থাকবে। এইবারে এই 50 দিয়ে যদি বোথ সাইড আমরা কেটে দিই, তাহলে এটা 50 দিয়ে যদি ভাগ করি, এটা হবে 20। তো এবারে আবার আমরা 3 দিয়ে করব, 3 দিয়ে এখানে করলে 15 3 45, আর এটা 20, 3 দিয়ে ভাগ করলাম। আবার এটাকে যদি আরেকটু ছোট করে দিই, এটা 3 দিয়ে কেটে যাবে, 5 দিয়ে কাটবে, 5 3 15, আর 4 5 20, 3:4। এরপরে আর কাটাকুটি হবে না। তো এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অনুপাত। তো এটাই হবে আমাদের উত্তরগুলো এখানে ভুল ছিল। এটা প্রথম অপশান হচ্ছে 3.3:4, দ্বিতীয়টা হচ্ছে 4:3, তারপর এটা 3:5, তারপরে 50:3। তো এখানে অপশানগুলোর মধ্যে এখানে এর দাগের অপশানটা কারেক্ট অপশান, এটাই হবে উত্তর 3:4। 3:4 হচ্ছে এদের গতিবেগের অনুপাত। আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, এবং যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের ভিডিও আসতে থাকবে, যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।